আমরা অনেক সময়ই নানান কারণে আমাদের ইঞ্জিন অয়েল 1 লিটারের চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন পড়ে। আমাদের বেশ কিছু ব্র্যান্ড রয়েছে বাইকের, যেমন টিভিএসের অ্যাপাচি আরটিআর 4V বা বাজাজের রয়েছে যেটা এনএস, তাছাড়া রয়েছে সিবিআরের যেখানে 1200 মিলিলিটার ইঞ্জিন অয়েল দেওয়া লাগে। তখন আমরা অনেকেই নানা ধরনের কনফিউশনে পড়ে যাই যে আমি আসলে কি একটা বোতল একটা অন্য ব্র্যান্ডের দিলাম, সেই সাথে 200 ml আমি অন্য আরেকটা বোতল থেকে বা অন্য একটা ব্র্যান্ড থেকে অথবা অন্য আরেকটা গ্রেডের অয়েল দিয়ে আমি মিক্স করে 1200 মিলিলিটার পূরণ করলাম, এটা মিক্স করা যাবে কি না। তা আমি আজকে আলোচনা করব এই বিষয়েই যে আমরা আসলে এই ইঞ্জিন অয়েল মিক্স করতে পারবো কি না, অথবা মিক্স করতে হলে আমাদের কি কি বিষয় খেয়াল রাখতে হবে। কারণ আমাকে তো 1200 মিলিলিটারের আমি কিন্তু বোতল, সব ধরনের বোতল আমি পাচ্ছি না, মার্কেটে অ্যাভেলেবেলও না। তো সেক্ষেত্রে আমি আসলে কি করব, এই অয়েলটা মিক্সিং করব কিভাবে করব, এটা বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো ওয়েলকাম টু বিডি বাইকার্স টেক, আমি আপনাদের সাথে রয়েছে রবিউল দেওয়ান। আর আলোচনার বিষয়বস্তু আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছি। তো তার আগে আমরা জেনে নেই ইঞ্জিন অয়েলের কাজ। ইঞ্জিন অয়েল আমরা জানি যে ইঞ্জিন অয়েল ইঞ্জিনের ভেতরের গুরুত্বপূর্ণ পার্টস লুপ করে, সকল পার্টসের মধ্যকার ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে, ইঞ্জিন সহ অন্যান্য অংশের কোনায় কানায় জমে থাকা গাঁত পরিষ্কার করে, ইঞ্জিনে উৎপন্ন তাপকে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কুলিং করে বা তাপমাত্রার সমতা, ইঞ্জিনের সব জায়গায় তাপমাত্রার সমতা বজায় রাখে। এই যে কাজগুলো করে, এই কাজগুলো করার জন্য একটা ইঞ্জিন অয়েলের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের উপাদান থাকে। আমরা সেটা সম্পর্কেই পর্যায়ক্রমে দেখব। মূলত আমরা বাইকের ক্ষেত্রে মাল্টিগ্রেড ইঞ্জিন অয়েল ইউজ করি। মাল্টিগ্রেড ইঞ্জিন অয়েলের যে গ্রেডের বা কোড, যেটা অনেকে কোড বলে, কোডের যে প্রথম অংশ আমরা যদি ধরে নেই যে 20W40, প্রথম অংশটা আসলে হচ্ছে ইঞ্জিন যখন আপনি স্টার্ট করবেন, কোল্ড স্টার্টআপের সময় যে টেম্পারেচার থাকার কথা পরিবেশের, সেই তাপমাত্রায় এর ঘনত্ব, এবং পরবর্তী যে অংশ যেমন এক্ষেত্রে 40, এটা দিয়ে হচ্ছে ইঞ্জিনের অপারেটিং টেম্পারেচার বা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে ইঞ্জিন অয়েলের ঘনত্ব বা ভিসকোসিটি এটা নির্দেশ করে। তো এই ভিসকোসিটি আমরা দেখতে পাচ্ছি যে 20W40, এখানে হচ্ছে যখন ইঞ্জিন ঠান্ডা থাকবে তখন কিন্তু ভিসকোসিটিটা হচ্ছে কম। তার মানে হচ্ছে যখন ভিসকোসিটি কম তখন কিন্তু আপনার ঘনত্ব কম হবে। আর যখন ভিসকোসিটি বেশি, তার মানে যখন আমরা দেখতে পাচ্ছি 40, মানে হচ্ছে যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর ভিসকোসিটি বেশি, মানে হচ্ছে ঘনত্ব বেশি। আমরা সাধারণত জানি যে তরল পদার্থ যখন তাপমাত্রা বেড়ে যায় তখন কিন্তু ঘনত্ব কমে যায়, কিন্তু ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে স্পেশালি আমরা যখন মাল্টিগ্রেড ইঞ্জিন অয়েল দেখতেছি তখন কিন্তু তাপমাত্রার সাথে সাথে ভিসকোসিটি বাড়তেছে, মানে ঘনত্ব বাড়তেছে। এটা কিন্তু একটা বিপরীত আচরণ। তো আমরা এর আগে যে ইঞ্জিন অয়েলের কাজগুলো দেখলাম এবং সেই সাথে এই যে একটা বিপরীত আচরণ, এগুলা কিন্তু এমনিতেই হয় না, এটা হওয়ার পিছনে কিছু কারণ আছে। আসলে ইঞ্জিন অয়েল আমরা যেটা পাই, মানে প্রাকৃতিকভাবে যে অয়েলটা পাওয়া যায়, সেটাই কিন্তু সরাসরি ইঞ্জিন অয়েল হিসেবে ইউজ করা হয় না। ইঞ্জিন অয়েলের মধ্যে আপনার মূলত আমি নিচে যেটা দেখিয়েছি যে ইঞ্জিন অয়েল, এটা আসলে বেজ অয়েল এবং হচ্ছে অ্যাডিটিভস, এই দুইটা সংমিশ্রণ একটা নির্দিষ্ট অনুপাতে করার পরই কিন্তু ইঞ্জিন অয়েল আপনি পাবেন। এই যে অ্যাডিটিভসগুলো মিশ্রিত করা হয়, এই যে বিভিন্ন কাজগুলো আমরা দেখলাম এর আগে যেগুলো আলোচনা বা বলেছি আমি, সেই কাজগুলা সেই সাথে হচ্ছে এই যে ভিসকোসিটিকে আপনার তাপমাত্রার সাথে বিপরীতধর্মী আচরণ করতে বাধ্য করা, এই কাজগুলাই কিন্তু এই অ্যাডিটিভসগুলো করে। এই অ্যাডিটিভসগুলোর মধ্যে যেটা ভিসকোসিটি নিয়ে কাজ করে সেটাকে ভিসকোসিটি ইন্ডেক্স ইমপ্রুভার বা VII বলা হয়। এগুলো আসলে বিভিন্ন ধরনের পলিমার অ্যাডিটিভস। তাছাড়াও আরও বিভিন্ন অ্যাডিটিভস রয়েছে যেগুলো আমরা ইঞ্জিন অয়েলের যে কাজ, যেমন পরিষ্কার করা বা লুবিং করা, এই কাজগুলো করে। আমি এই কী উপাদান রয়েছে বা কী অ্যাডিটিভস একটা ইঞ্জিন অয়েলে নর্মালি থাকে সেটা আপনাদেরকে পর্যায়ক্রমে বলতেছি। প্রথমে হচ্ছে ডিটারজেন্ট অ্যাডিটিভস। আমরা জানি যে ইঞ্জিন অয়েলের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পরিষ্কারক হিসেবে কাজ করা, মানে কোনায় কানায় জমে থাকা বিভিন্ন ময়লা পরিষ্কার করা। তো এর জন্য কিন্তু বিভিন্ন ধরনের ডিটারজেন্ট অ্যাডিটিভস ব্যবহার করা হয়। এটা বলে রাখা ভালো যে বিভিন্ন কোম্পানি তার বিভিন্ন প্রোডাক্টের বা বিভিন্ন গ্রেডের ইঞ্জিন অয়েলের জন্য এই ডিটারজেন্ট অ্যাডিটিভসের পরিমাণটা এবং ধরনটা কিন্তু আলাদা আলাদা ইউজ করে থাকে। আরেকটা হচ্ছে করোশন ও রাস্ট ইনহাবিটিং অ্যাডিটিভস। এটা হচ্ছে মূলত যেন মরিচা না ধরে, আপনার যে জায়গাগুলোতে ইঞ্জিন অয়েল যাচ্ছে সেখানে যেন মরিচা বা জং না ধরে, এই জন্য যে অ্যাডিটিভসগুলো ব্যবহার করা হয় সেটাই। এটাও কিন্তু বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ওয়েলে, বিভিন্ন টাইপসের ওয়েলে বিভিন্ন অ্যাডিটিভস ইউজ করা হয়, মানে বিভিন্ন ধরনের।
আরেকটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাডিটিভস। অ্যান্টিঅক্সিডেন্ট আসলে হচ্ছে এটা ইঞ্জিন অয়েলের স্টেবিলাইজার হিসেবে কাজ করে, এটাকে এও বলা হয়, মানে অটোমেটিক মানে অ্যান্টিঅক্সিডেন্ট যদিও বলা হয়, এটা হচ্ছে অটোমেটিক্যালি একটা ইঞ্জিন অয়েলের স্টেবিলিটি যেটা আছে স্টেবিলাইজেশন এটাকে বজায় রাখে, যেন এটা টেম্পারেচারের সাথে ফল না করে বা চেঞ্জ না হয়। এটাও কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন উপাদান ব্যবহার করে থাকে। টিপিক্যাল অ্যাডিটিভস হচ্ছে এটা সবাই সাধারণ অ্যাডিটিভস, এটা সব কোম্পানি হয়তো সেম টাইপের দিয়ে থাকে, কারণ হচ্ছে একটা ওয়েলকে বা কোনো কিছুকে কিন্তু আমরা র হিসাবে ইউজ করি না, মানে র যেটা পাই মানে মূল উপাদান যেটা পেলাম সেটাই কিন্তু আমরা ইউজ করি না, সেটার সাথে কিন্তু কিছু না কিছু মিশ্রিত করি। এই মিশ্রণটাই যেমন স্বর্ণের কিন্তু আপনার যে স্বর্ণের যে ক্যারেট চেঞ্জ করা হয়, চেঞ্জ করার জন্য কিন্তু এর মধ্যেও মিশ্রণ করা হয়। তো এর মধ্যে কিছু সাধারণ ইঞ্জিন অয়েলের মধ্যে কিছু সাধারণ অ্যাডিটিভস মিশ্রণ করা হয়, এখানে সেটাই বলা হয়েছে। মেটাল ডিঅ্যাক্টিভেটরস, মেটাল ডিঅ্যাক্টিভেটরস আসলে এটা যে ইঞ্জিন অয়েলের সাথে মিশ্রিত থেকে ইঞ্জিনের ভিতরের যে বিভিন্ন মেটাল পার্টস এগুলা যেন কোনো ধরনের মানে টেম্পারেচার বেড়ে গেলে এরা আবার কোনো ধরনের মানে রাসায়নিক পরিবর্তনের শিকার না হয়, এই জন্য এটা যে যেমন আছে সেই ধরনের রাখার জন্যই এই মেটাল ডিঅ্যাক্টিভেটরস ব্যবহার করা হয়। এটাও কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন টাইপের মেটাল ডিঅ্যাক্টিভেটরস ব্যবহার করে থাকতে পারে। অ্যালকালাইন অ্যাডিটিভস, অ্যালকালাইন অ্যাডিটিভসটা আসলে এটা হচ্ছে ক্ষারীয় উপাদান, কারণ ইঞ্জিন অয়েলের সাথে আপনার বিভিন্ন কারণেই মানে অ্যাসিড টাইপের উপাদান থাকে, সেটাকে নিউট্রালাইজ করার জন্যই কিন্তু অ্যালকালাইন অ্যাডিটিভস দেওয়া হয়। আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভিসকোসিটি মডিফায়ার, যেটা হচ্ছে ইঞ্জিনের ভিসকোসিটি, ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি যেটা হচ্ছে আপনার টেম্পারেচারের সাথে বজায় রাখার জন্য, যেটা হচ্ছে আপনার কোল্ড স্টার্ট আপ টেম্পারেচারের যে ভিসকোসিটি বা যেটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা ইঞ্জিন অপারেটিং টেম্পারেচারের যে ভিসকোসিটি সেটা বজায় রাখার জন্য যে অ্যাডিটিভসগুলো ব্যবহার করা হয় সেটা, এটা কিন্তু আপনার হচ্ছে গ্রেডের উপর নির্ভর করে বিভিন্ন টাইপের এবং বিভিন্ন আনুপাতিক হারে মিশ্রণ করা হয়। কারণ আপনার 40 শেষে যদি আপনি 20W40 বা 20W50 এই 50 বা 40 পার্থক্য করার জন্যই কিন্তু এটার পরিমাণে পার্থক্য করা হয়। এরপরে রয়েছে কিছু অ্যাডিটিভ যেগুলো হচ্ছে মূলত লুব্রিসিটি করার জন্য। একটা হচ্ছে ফ্রিকশন মডিফায়ার। ফ্রিকশন মডিফায়ার আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে বিভিন্ন যে ইঞ্জিনের যন্ত্রাংশ রয়েছে এদের পারস্পরিক যে ফ্রিকশন এটা কমায়, এটা কমানোর জন্য এটা আসলে যে বেজ অয়েল রয়েছে ইঞ্জিন অয়েলের বেজ অয়েলের সাথে মিশ্রিত হয়ে এর লুব্রিসিটি ক্ষমতাটা বৃদ্ধি করে। আরেকটা হচ্ছে এক্সট্রিম প্রেশার এজেন্টস, এটাও প্রয়োজন হয় এজন্য যে আপনার ইঞ্জিন যখন চলার সময় বা যখন একটা নির্দিষ্ট টেম্পারেচারে এটা পৌঁছে যায় তখন কিন্তু এর মধ্যে যে নর্মাল প্রেশারের কিন্তু পরিবর্তন ঘটে। আমরা জানি টেম্পারেচারের সাথে প্রেশারের একটা আপনার আনুপাতিক মানে সমানুপাতিক সম্পর্ক রয়েছে, বাড়লে প্রেশার তখনই বাড়ে যখন টেম্পারেচার বাড়ে। সেই সাথে রয়েছে যেহেতু ইঞ্জিন অয়েলটা বিভিন্ন জায়গায় আপনার পাম্পিং সিস্টেমে যায়, এটা হচ্ছে হয়তো বিভিন্ন ধরনের সিস্টেমে যায়, তো সর্বোপরি এখানে কিন্তু প্রেশার কিছুটা হলেও প্রেশার ক্রিয়েটের মাধ্যমেই যায়। তো এই বিভিন্ন প্রেশারের কারণে যেন ইঞ্জিন অয়েলের যে সাধারণ মানে ক্ষমতা এর যে লুবিং করার বা অন্যান্য বা এর যে প্রেশার বেড়ে গেল তখন যে এর মধ্যে আবার মানে এর ক্যারেক্টারের মধ্যে পরিবর্তন হলো, এটা যেন না হয় এই জন্য কিছু এজেন্টস ব্যবহার করা হয় যেটা এক্সট্রিম প্রেশারেও এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসতে দিবে না। যেমন যদি বেশি প্রেশার হয় এরকম যে মেটাল সারফেসের সাথে হয়তো ইঞ্জিন অয়েল পরিমাণ মতো থাকতেছে না, এই ধরনের যেন না হয়। এটা মূলত মেটাল সারফেসের সাথে বন্ড তৈরি করে হাই প্রেশারে লুব্রিসিটি ঠিক রাখে। অ্যান্টি ওয়্যার অ্যাডিটিভস, এটা হচ্ছে ক্ষয় রোধ করার জন্য, এটা মূলত মেটাল পার্টসের উপর একটা ফিল্ম কোট তৈরি করে, একটা ফিল্ম টাইপের পাতলা কোটিং তৈরি করে যা মূলত ক্ষয়রোধ করে। তো এটার জন্য আলাদা উপাদান ব্যবহার করা হয়। ন্যানো পার্টিকেলস, এটা আসলে ইঞ্জিন অয়েলের ভিতর অনেকটা ডায়মন্ড টাইপের কার্বন কোটিং তৈরি করে যেটা একটা ইঞ্জিন অয়েলকে সুপার লুব্রিসিটি অর্জনে সহায়তা করে। আমাদের ব্লাডের মধ্যে যেমন প্লাটিলেটের পরিমাণ কম বেশি হয়ে গেলে যেমন আপনার সমস্যা হয়, এই জন্য ইঞ্জিন অয়েলের যদি লুব্রিসিটির ক্ষমতা কমে যায় এই প্লাটিলেট যেভাবে কাজ করে ঠিক এই ন্যানো পার্টিকেলসগুলো এভাবেই কাজ করে ইঞ্জিন অয়েলের ভিতরে। এর ছাড়া আরও কিছু উপাদান রয়েছে যেটা কন্টামিনেন্ট কন্ট্রোলের জন্য। এর মধ্যে একটা হচ্ছে আপনার
ডিসপারেন্টস, এটা হচ্ছে আসলে ওয়েলকে, ইঞ্জিন ওয়েলকে যেন পাতলা হয়ে না যায় টেম্পারেচার বাড়ার সাথে সাথে, সেটা বজায় রাখে। এটা আমরা যেটা ভিসকোসিটি ইন্ডেক্স ইমপ্রুভার অনেকটা সেটার সাথেই বা সেই টাইপেরই এটা। আরেকটা হচ্ছে অ্যান্টি ফোম এজেন্টস। ধরেন তাপমাত্রার সাথে অথবা ইঞ্জিন অয়েল যখন ফ্লো হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা যদি সাবানের মতো ফেনা তৈরি হয় তখন কিন্তু এটা ঠিকভাবে সব জায়গায় যেতে পারবে না, এবং যে যাওয়ার পরিমাণ যখন ফোম আকারে যাবে তখন কিন্তু পরিমাণের তারতম্য হবে। তো যেন এর মধ্যে কোনো ফোম তৈরি না হয়, কোনো বাবল তৈরি না হয়, এর জন্য কিন্তু কিছু অ্যান্টি ফোম এজেন্টসও ব্যবহার করা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অ্যান্টি মিস্টিং এজেন্টস, যেমন সিলিকন এক্ষেত্রে ইউজ করা হয়। এটা হচ্ছে যে এরকম হলো যে আপনার যখন প্রেশার হলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাস হওয়ার সময় এটা অনেকটা মিস্টের মতো, মানে কুয়াশার মতো অথবা স্প্রের মতো যাচ্ছে, এ ধরনের যেন না হয়। স্প্রের মতো হলে কি হবে, আপনার যেখানে যেভাবে যাওয়ার কথা সেভাবে কিন্তু যাবে না। স্প্রে যেটা হওয়ার প্রয়োজন সেটা স্প্রে হতে হবে, কিন্তু ইঞ্জিন অয়েলের কিন্তু স্প্রে হয়ে যাওয়ার প্রয়োজন নাই। এজন্য যেন এই টাইপের না হয়, এজন্য অ্যান্টি মিস্টিং এজেন্টসও ব্যবহার করা হয়। ওয়াক্স ক্রিস্টাল মডিফায়ার ব্যবহার করা হয়। এটা হচ্ছে আসলে মূলত যে ইঞ্জিন ওয়েলের যে আপনার ফিল্টার ব্যবহার করা হয়, মানে ওয়েল ফিল্টার, ওয়েল ফিল্টারের ক্ষমতা বৃদ্ধি করার জন্য, মানে ওয়েল ফিল্টারের ভিতর দিয়ে যেন কিছু ওয়াক্স টাইপের পার্টিকেল যেন পাস করতে না পারে, এজন্য ওয়াক্স ক্রিস্টাল মডিফায়ার ব্যবহার করা হয়। মানে ওয়াক্সগুলোকে ক্রিস্টাল আকারে প্রয়োজনে বড় করে যে সেটাকে তলানিতে পড়ে থাকতে, মানে আপনার যে ফিল্টার আছে ফিল্টারে বাধা পেয়ে যেন আবার ফিরে আসে, এর জন্যই ওয়াক্স ক্রিস্টাল মডিফায়ার ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে সিল কন্ডিশনার। এটা একটা গুরুত্বপূর্ণ আসলে ইঞ্জিন অয়েলের উপাদান। সিল কন্ডিশনার এই জন্য দেওয়া হয় যে এটা যেমন আপনি হচ্ছে ইঞ্জিন অয়েল যখন যায় তখন কিন্তু ওই যে আপনার পিস্টন আমরা যেটাকে বলি এবং যে সিলিন্ডার, এই দুটার মধ্যে কিন্তু খুব সূক্ষ্ম গ্যাপ থাকে। এই ধরনের গ্যাপ কিন্তু আরও অনেক জায়গায় রয়েছে। এই গ্যাপ দিয়ে যেন বাতাস পাস করতে না পারে বা ইঞ্জিন অয়েলও পাস করতে না পারে, এই ধরনের সিলিংয়ের কাজগুলো কিন্তু ইঞ্জিন অয়েল করে। তো এই গুরুত্বপূর্ণ কাজটা ইঞ্জিন অয়েল করে থাকে, এই জন্য কিন্তু এর সাথে কিছু সিল কন্ডিশনারও ব্যবহার করা হয় ইঞ্জিন অয়েলের সাথে। আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ 15টা উপাদান নিয়ে আপনাদের সাথে আমি আসলে আলোচনা করলাম। এই 15টা উপাদান বিভিন্ন কোম্পানি তার বিভিন্ন ইঞ্জিন অয়েলের জন্য, যেমন আমি যদি বলি যে আমি শেল একটা স্বনামধন্য কোম্পানি, এর বিভিন্ন গ্রেডের অয়েলের জন্য বিভিন্ন পরিমাণে বা বিভিন্ন আনুপাতিক হারে কিন্তু এই উপাদানগুলো দেয়। আর উপাদানগুলো তো এক না, এটা তো নির্দিষ্ট না, বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। হয়তো একটারই, যেমন আমরা অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক রয়েছে, তো সব তো এক না। আপনি কিন্তু দুইটা অ্যান্টিবায়োটিক একসাথে মিক্স করলে তখন কিন্তু দুটার যে মানে আসলে যেটা কাজ করার কথা সেটা না করে এটা হয়তো তৃতীয় একটা ধর্ম প্রদর্শন করবে বা আপনার জন্য ক্ষতিকরও সেটা হতে পারে। হয়তো কাজ করবে, নাহলে হয়তো ক্ষতিই করবে, বাট সেটা একই রকম কাজ করবে এরকম না। তো এই যে উপাদানগুলো, এগুলা কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন আনুপাতিক হারে এবং ভিন্ন ভিন্ন উপাদান ব্যবহার করে। তো এখন আমরা যেটা আমাদের আলোচনার বিষয় ছিল যে ইঞ্জিন অয়েল মিক্স কি করা সম্ভব, এক কথায় যদি বলি না, মিক্স করা সম্ভব না, উচিত না। কেন উচিত না? ওই যে বললাম যে বিভিন্ন কোম্পানি উপাদানগুলা ভিন্ন ভিন্ন মাত্রায় প্রয়োগ করে বা ভিন্ন ভিন্ন আনুপাতিক হারে প্রয়োগ করে, সেই সাথে একই কাজের জন্য যে উপাদান দিচ্ছে আপনার ধরেন অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে, সেটা হয়তো দুটা কোম্পানির দুটা ওয়েলে এই ভিন্ন ভিন্ন উপাদান দিয়েছে। যে দুটা যদি আপনি মিক্স করেন তাহলে কি হবে, এই দুটার মধ্যে যখন টেম্পারেচার হাই হবে তখন কিন্তু আলাদা একটা আপনার রাসায়নিক বিক্রিয়া ঘটতে পারে, কারণ টেম্পারেচার হাই হলে কিন্তু রাসায়নিক বিক্রিয়া অনেক সময় এমনিতে ঘটে যায়। তাহলে আপনি কিন্তু এজন্যই কখনোই একই কোম্পানির দুটা ভিন্ন গ্রেডের ওয়েলকেও মিক্স করতে পারবেন না বা করা উচিত না। আবার একই কোম্পানির দুটা ভিন্ন টাইপ, যেমন সিনথেটিক, সেমি সিনথেটিক বা মিনারেল, এগুলোকেও কিন্তু পরস্পরের সাথে মিক্সড করা উচিত হবে না, কারণ এটা কিন্তু আপনার জন্য ক্ষতি করতে পারে। আর আপনি যদি বলেন যে আমি দুটা সিনথেটিক, দুটাই সেম গ্রেডের, দুটা আলাদা কোম্পানির মিক্স করব, সেটাও করা উচিত না, কারণ তারা তাদের হিসেব মতো সেই যে গ্রেডিংটা করেছে, শেল হয়তো তার হিসেবে করেছে, আপনার মোবিল ওয়ানের ক্ষেত্রে হয়তো মোবিল কোম্পানি আলাদা হিসেব করে করেছে, এবং দুটার উপাদানটা আলাদা, দুটা পুরো আলাদা ক্যাটাগরির। এর জন্য আপনি কোনো অবস্থাতেই কোনো একটা ইঞ্জিন অয়েলের সাথে আরেকটা ইঞ্জিন অয়েল মানে আলাদা গ্রেডের, আলাদা টাইপের, আলাদা ব্র্যান্ডের মিক্স করতে পারবেন না। আপনার যদি করতেই হয় প্রয়োজনে যে আপনার 1200 মিলিলিটার ইঞ্জিন অয়েল লাগতেছে, তাহলে আপনাকে একই কোম্পানির ইঞ্জিন অয়েল কিনতে হবে, কিনে একটা 1 লিটার দিলেন, আরেকটা থেকে 200 ml দিয়ে আপনি ইউজ করলেন। আর বর্তমানে কিছু কিছু কোম্পানির 1200 ml পাওয়া যায়,
যদিও সেগুলো আসলে সেগুলোর অথেন্টিসিটি নিয়ে প্রবলেম আছে, আমি সেগুলা ইউজ করার জন্য আসলে সাজেস্ট করব না, কারণ অথেন্টিক প্রোডাক্ট নাই। যদি আপনি বলেন, যেমন আপনি মোবিলের পাবেন না, ক্যাস্ট্রলের পাবেন না, শেলের পাবেন না, আপনি সেফসার পাবেন না, ফুক্সের পাবেন না। তা এগুলো আসলে ভালো কোম্পানিগুলো 1200 ml এর বোতল তৈরি করে, এরকম আমাদের দেশে সরাসরি আমদানিকারক নাই। কিছু যে ওয়েলগুলো মানে আপনি বাজারে পাবেন সেগুলো হচ্ছে আসলে তারা থার্ড পার্টি দিয়ে তৈরি করা, অথবা কিনে নিয়ে এসে বোতল ভেঙে আবার বোতল হয়তো রিপ্রোডিউস করে, এরকম হতে পারে। বাট আমি যে ভালো কোম্পানি মানে যেগুলো ব্র্যান্ডেড কোম্পানি বললাম, যেগুলো বিশ্বজুড়ে সমাদৃত, তাদের কিন্তু এই ধরনের নাই। 1200 ml এর বোতল আসলে আমাদের দেশে পাওয়া যায় না, বাইরের দেশে হয়তো পাওয়া গেলে যেতে পারে, আমার মনে হয় না পাওয়া যায়, গেলে কিন্তু কোম্পানিগুলো নিয়ে আসতো। একটা হচ্ছে আপনার শেল অ্যাডভান্সের 20W40, আর একটা হচ্ছে সেফসা, এটা হচ্ছে 10W30। এখন আপনি যদি মনে করেন যে আপনি এই দুটো ইঞ্জিন অয়েলকে একসাথে মিক্স করবেন, তাহলে এটা নানান কারণেই করা যাবে না। প্রথমত হচ্ছে দুটার কিন্তু গ্রেডিং মিল নাই, দুটার গ্রেড আলাদা। দুটার গ্রেড যেহেতু আলাদা, দুটাতে কিন্তু বিভিন্ন যে অ্যাডিটিভস মিশ্রিত করা হয়েছে, সেটা কিন্তু পরিমাণ আলাদা আলাদা পরিমাণে করা হয়েছে, যে জন্য আপনি যখন দুটাকে মিক্স করবেন তখন কিন্তু এর গ্রেডিংটা আর ঠিক থাকবে না। যদি দুটা একই ক্যাটাগরির হয়, দুটা যদি সিনথেটিক হয় অথবা যদি দুটাই মিনারেল হয়, এখানে কিন্তু এটা হচ্ছে সিনথেটিক, এটা ফুল সিনথেটিক, এটা হচ্ছে মিনারেল। এখন আপনি ধরে নেন যে এটাও 20W40, এটাও 20W40, তো এটা যদি হয় সিনথেটিক, বা এটা যদি হয় সিনথেটিক, এটা যদি হয় মিনারেল, তখন কিন্তু আপনি একই গ্রেডের হওয়ার পরও মিশ্রিত করতে পারবেন না, কারণ হচ্ছে দুটার কাজের ধরন কিন্তু আলাদা। কারণ আমরা জানি মিনারেল অয়েল অনেকটা হচ্ছে যেটা প্রাকৃতিকভাবে যেটা পাওয়া যায় মোটামুটি সেটাই রিফাইন করে কিছুটা, সেটার মধ্যে অ্যাডিটিভস কম থাকে তুলনামূলক, বাট সিনথেটিকে কিন্তু অ্যাডিটিভস বেশি থাকে। তো দুটার কিন্তু অ্যাডিটিভসের ধরনও এক না, দুটার পরিমাণও এক হবে না। সেম গ্রেড হলেও কিন্তু আপনি এই দুটা অয়েলকে দিতে পারবেন না। আবার দুই কোম্পানির দুটাই সিনথেটিক, তখনও কিন্তু হবে না, কারণ যে অ্যাডিটিভসগুলো ইউজ করছে সেফসা কিন্তু সেই অ্যাডিটিভসগুলো ইউজ করে নাই, তারা হয়তো আলাদা এবং আলাদা আলাদা পরিমাণে ইউজ করছে। তখন আপনি যখন এই দুটাকে একসাথে করবেন, মানে দুটা সিনথেটিক হওয়ার পরও যখন একসাথে করবেন, তখনও কিন্তু তাদের যেটা গ্রেডিং থেকে শুরু করে অন্যান্য যে পারফরমেন্স যেভাবে দেওয়ার কথা সেটা কিন্তু দিবে না, কারণ অনুপাতগুলো কিন্তু সঠিক থাকবে না। তাহলে আপনি যখন কোনো কারণে 1 লিটারের বেশি ইঞ্জিন অয়েল দিতে হবে, তখন যদি আপনি দিতে চান, তাহলে যদি আপনি সেম ব্র্যান্ডের, সেম গ্রেডের, সেম টাইপের ইঞ্জিন অয়েল দিবেন, তার মানে হচ্ছে সেফসাই দিতে হবে, সিনথেটিক হলে সিনথেটিকে দিতে হবে, 10W30 হলে 10W30 দিতে হবে। আবার মনে করেন আপনি যখন দিতে চাচ্ছেন যে আপনাকে দিতে হচ্ছে 20W40, আপনার বাইকের জন্য এটা রিকমেন্ডেড, এবং সেটা আপনি মিনারেল দিতে যাচ্ছেন, তখন আপনাকে শেল কোম্পানিরই 20W40 মিনারেল একসাথে মিক্স করে এর পরিমাণটা বাড়াতে হবে। যদি দরকার হয় 1.2 লিটার, তাহলে কিন্তু আপনাকে সেটাই করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়টা আসলে কেমন। তো আমরা কখনোই এই কাজটা করব না, দুটা আলাদা ব্র্যান্ডের, দুটা আলাদা গ্রেডের, অথবা একই ব্র্যান্ডের দুটা আলাদা গ্রেডের অয়েল আমরা একসাথে মিক্স করব না। এটা আমাদের ইঞ্জিন অয়েলের যেটা পারফরমেন্স সেটার পাশাপাশি, না হলে কিন্তু আমাদের ইঞ্জিনের যে পারফরমেন্স এবং যে লাইফ টাইম, এটার কিন্তু আপনার ব্যাঘাত ঘটাবে। তো ধন্যবাদ ভিউয়ার্স, আসলে আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই জন্য যে আমরা প্রায়ই বিভিন্ন বাইকিং গ্রুপে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখতে পাই যে আমি এই ইঞ্জিন অয়েল এটার সাথে মিক্স করলাম, এটার সাথে এটা মিক্স করলাম, মিক্স করা যাবে কিনা। আমি এই জন্যই মূলত এই বিষয়গুলো আলোচনা করলাম। আসলে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ইঞ্জিনটা ভালো থাকুক, কারণ আমরা যারা বাইকিং করি, আমরা বাইকটাকে এত বেশি ভালোবাসি, অনেকে তো এটার প্রতি ফুলি মানে ডেসপারেট, মানে অনেকে পাগলের মতো বলা যায়। তো আমরা এটাকে আসলে এটা আমাদের প্যাশন। তো আমি চাই আপনাদের বাইকটা ভালো থাকুক, ইঞ্জিনটা ভালো থাকুক, এই জন্যই। তো আপনারা কখনো এই যে আপনার মেকানিক বললো, অথবা মেকানিক বললো যে আপনি 50 টাকা দেন, আপনাকে আমি এটা মিক্স করে দিচ্ছি, এই স্বল্প মানে খরচ বাঁচানোর আশায় এই ধরনের কাজ করে আপনার এত দামের বা এত স্বাদের একটা বাইকের ইঞ্জিনকে আপনি কখনো ঝুঁকির মুখে ফেলবেন না, এই আশাই আমি করি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।